আচ্ছা, এখানে একটু পড়ো, এই পর্যন্ত পড়ো। কোন দৃঢ় বস্তুর সমগ্র ভর যদি একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত করা যায়, যাতে করে একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ওই কেন্দ্রীভূত বস্তু কণার জড়তার ভ্রামক ওই নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে সমগ্র দৃঢ় বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে ওই নির্দিষ্ট অক্ষ থেকে কেন্দ্রীভূত বস্তুকণার লম্ব দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে। ধরা যাক একটি বস্তুর ভর এম এবং কোনো অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামক আই। এখন কল্পনা করা যাক ওই বস্তুর ভর এম সমগ্র বস্তুর মধ্যে বণ্টিত না থেকে একটি বিন্দুতে কেন্দ্রীভূত আছে। ঘূর্ণন অক্ষ থেকে ওই কেন্দ্রীভূত বস্তুর লম্ব দূরত্ব যত হলে ওই অক্ষের সাপেক্ষে পুঁজি পুঞ্জীভূত বস্তুর জড়তার ভ্রামক সমগ্র পুঞ্জীভূত, জড়তার পুঞ্জীভূত না। পুঞ্জীভূত আচ্ছা, পুঞ্জীভূত বস্তুর জড়তার ভ্রামক সমগ্র বস্তুর জড়তার ভ্রামক আই এর সমান হবে। সে দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ কে বলে? মাত্রা ও একক হলো আমার চক্রগতির ব্যাসার্ধের মাত্রা ও একক যথাক্রমে দৈর্ঘ্যের মাত্রা ও এককের অনুরূপ, সুতরাং এর মাত্রা এল এবং এইচ আই একক মিটার। ঠিক আছে, বুঝছো কিছু? ভ্রামকটা কি? জড়তার ভ্রামক পড়ো নাই গত ক্লাসে? হ্যাঁ, কিন্তু ভুলে গেছি ভ্রামকটা কি জেনেছিল। আচ্ছা, তাহলে আমরা পেছনে যাই। জড়তা জানি কি, মানে ইনার্শিয়া কি? জড়তা মানে ইনার্শিয়া। ইনার্শিয়া, মনে করো কোন একটা বস্তু ঘুরতেছে, হ্যাঁ, তো এই ঘোরাটাকে বাধা দেওয়ার জন্য যে ফিজিক্সের যে ক্যারেক্টারিস্টিক্স কাজ করে, ওটাই হচ্ছে তোমার জড়তার ভ্রামক। এইখানে আচ্ছা। লেখা আছে, দেখো। কোনো একটি অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত একটি বস্তুর ঘূর্ণন গতি পরিবর্তনকে বাধা দেওয়ার যে প্রয়াস, সেটা হচ্ছে জড়তার ভ্রামক। ঠিক আছে, এই হচ্ছে সংজ্ঞা। মনে করো এটা এভাবে ঘুরতেছে, তো এটাকে উল্টা দিকে হচ্ছে বাধা দিবে, এই বাধা দেওয়াটাকে বলা হয় জড়তার ভ্রামক। ঠিক আছে, অথবা অন্যভাবে বলা যায়, কোনো একটি নির্দিষ্ট অক্ষের, সরলরেখার থেকে কোনো দৃঢ় বস্তুর একটি কণার লম্ব দূরত্ব বর্গ এবং তাদের ভরের গুণফলের সমষ্টিকে জড়তার প্রভাব ফলে। মানে এইখানে দেখাও, গত ক্লাসে দেখাইছিলাম, কই জানি ছিল, ওই যে এর প্রত্যেকটা আলাদা আলাদা বস্তু আছে, মানে বিন্দু আছে আর কি। 1 2 3 4 এন ছক বিন্দু। এই সবগুলো যদি আমরা, মানে এটা হচ্ছে আর অন দূরত্ব আছে, এটা আর টু দূরত্বে আছে, এটা R3 R4 Rn, তাহলে M R², এম M1 R1², M2 R², M3 R3², এভাবে যাবে Mn Rn²। তো এই সবগুলো যে সমষ্টি, মানে প্রত্যেকটা বিন্দু আর তার লম্ব দূরত্ব, মানে যে এক্সিস বার করতেছে, তার লম্ব দূরত্ব স্কোয়ারে যদি যোগ করে দিই আমরা, যেটা পাই সেটা হচ্ছে জড়তার ভ্রামক। বুঝছো? হুম, গত ক্লাসে দেখাইছিলাম, মনে আছে? হ্যাঁ। তো এখানে এটাই বলছে, এখানে বলছে কি, দেখাচ্ছে আমি তোমাকে। মনে করো ওইটাই, যে চাকা ডাকলাম, এই চাকাটা হচ্ছে তোমার এই অক্ষ বরাবর ঘুরতেছে, মনে করো এক্স এক্স বরাবর ঘুরতেছে, এই বরাবর ঘুরতেছে, এন্টি ক্লকওয়াইজ। ঠিক আছে,
তো এই চাকাটার সমস্ত ভর মনে করে এখানে আছে, এই বিন্দুতে আছে। এই ভরটাকে আমরা এম দ্বারা কল্পনা করি, আর ভর থেকে লম্ব দূরত্ব হচ্ছে কে। ঠিক আছে, যেহেতু সমস্ত ভর এখানে কেন্দ্রীভূত আছে, এতে কেন্দ্রীভূত আছে, আর এ থেকে হচ্ছে তোমার এক্সিস লম্ব দূরত্ব হচ্ছে কে, তাইলে আমরা আই ইকুয়াল টু এম কে স্কয়ার লিখতে লিখতে পারি না? এম কে স্কোয়ার, হ্যাঁ। এখানে তো আলাদা আলাদা ভর ছিল, প্রত্যেকটা ভর যোগ করছি আমরা, তাই না? হুম। এম, আর আমি এখানে হ্যাঁ। বলেই দিছিলাম এম যে আর সমস্ত ভর স্কোয়ার। এই বিন্দুতে কাজ করতেছে। এই বিন্দুর ভর হচ্ছে এম, মানে পুরো চাকাটার ভর হচ্ছে এম, আর এটা তো তোমার কে দূরত্বে আছে, তাহলে আই ইকুয়াল টু এম কে স্কোয়ার। কে ইকুয়াল টু কি লেখা যায়, আই বাই এম না? এই কেটাই হচ্ছে বাই তোমার বাই ই। চক্রবর্তী ব্যাসার্ধ। হ্যাঁ। ঠিক আছে, রেডিয়াস অফ গাইরেশন। আর যেহেতু এটা একটা দূরত্ব, তাই না, তো দূরত্বের একক হচ্ছে তোমার মিটার হবে, এটি স্বাভাবিক। আর মাত্রা হবে তোমার লেন্থ, তাই না? মিটার, হ্যাঁ। ঠিক আছে, এটাই। আচ্ছা, তো এখানে দুইটা উপপাদ্য আছে, এই উপপাদ্যগুলো আমার দেখতে হবে। এখান থেকে একটু পড়ো তো এখানে। যথা ভ্রামক সংক্রান্ত দুটি উপপাদ্যের সাহায্যে কোনো বস্তুর কোনো একটি বিশেষ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান বের করা যায়। উপপাদ্য দুটি ধরনের, একটা লম্ব অক্ষ উপপাদ্য এবং সমান্তরাল অক্ষ উপপাদ্য। পারপেন্ডিকুলার এক্সিস। আচ্ছা, এটা দেখতেছি আমি। মানে বিশেষ অক্ষের সাপেক্ষে দুটি জিনিস বের করা যায়, মানে একই জিনিস বের করা হুম। যায় দুইটি উপপাদ্যের সাহায্যে। ঠিক আছে, এটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য। আচ্ছা, আমরা এই দুটো দেখতেছি। এটার জন্য হোয়াইট বোর্ড দরকার। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে এখন? আস্তে শোনা যায়। এখন হ্যাঁ, এখন শোনা যায়। আচ্ছা, লম্ব অক্ষ উপপাদ্যের জন্য আমাদের তিনটা এক্সিস রাখতে হবে। ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে তোমার জেড অক্ষ। ঠিক আছে, মানে ত্রিমাত্রিক। এখন মনে করো একটা বস্তু এখানে আছে,
পি বিন্দুতে, ঠিক আছে? এই বস্তুটার ভর হচ্ছে তোমার mkg। তো এই পিটা এই জেড অক্ষ বরাবর, মানে জেড অক্ষকে কেন্দ্র করে এই বরাবর ঘুরতেছে। তাহলে তার একটা জড়তার ভ্রামক থাকবে না জেড অক্ষের সাপেক্ষে? হুম, জিরো অক্ষের সাপেক্ষে। এটা হচ্ছে তোমার জেড, আই জেড ধরলাম। আই জেড ইকুয়াল টু এম, কি লেখা যায়, মনে করো ওপি, হ্যাঁ, ওপি স্কোয়ার হবে, তাই না? পিস করলাম। আচ্ছা, তো লম্ব অক্ষ উপপাদ্যটা বলতেছে এই জেড অক্ষের সাপেক্ষে এই পি বিন্দুটা, পি বিন্দুটার যে জড়তার ভ্রামক সেটা হবে এক্স অক্ষের সাপেক্ষে এবং ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের যোগফলের সমষ্টি। মানে এটা প্রমাণ করতে বলছে, মানে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে এক্স অক্ষের সাপেক্ষে এবং ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টির সমান। বুঝতে পারছো? বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তো এটা তোমাকে আই জেড এর সাপেক্ষে চিন্তা করেছি। এখন যদি মনে করো এক্স এবং ওয়াই যদি চিন্তা করি, মনে করো আগে এক্স এর চিন্তা করতেছি, তো এইটা তো এখানেই আছে। তো এক্স অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, তাহলে এরকম হবে না? মানে এই বরাবর যাচ্ছে আর কি, এক্স অক্ষ কেন্দ্র করে ঘুরতেছে, তাহলে এটা আই এক্স হবে না? আর এক্স ঠিক আছে। করতে আচ্ছা, মনে করো এটা স্থানাঙ্ক আছে এক্স ওয়াই, আর পি বিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ এ বরাবর আসবে এক্স আর এ বরাবর যাবে হচ্ছে ওয়াই, ওয়ান। তাই না? হুম। আচ্ছা, তাহলে এক্স অক্ষ থেকে ডিস্টেন্স কত হচ্ছে, ওয়াই না? এক্স অক্ষ থেকে ডিস্টেন্স, হ্যাঁ, ওয়াই। ওয়াই, এইটাই হচ্ছে তোমার, মনে করো এখানে ওয়াই লিখলাম আর এখানে যে এক্স লিখলাম, ঠিক আছে? তাহলে ওয়াই এক্সিস থেকে ডিস্টেন্স কত, এক্স না? এক্স। বুঝছো? হ্যাঁ। তাহলে এটা আই এক্স ইকুয়াল টু এম ওয়াই স্কোয়ার লিখতে এম পারি না? এম ওয়াই স্কোয়ার। বুঝছো? কিন্তু ওয়াই স্কোয়ার নিলাম কেন, শুধু এক্স নিলাম না যে? হ্যাঁ, এক্স কেন নিলাম না আমরা? এখন নিব আই ওয়াই যখন বের করবো, মনে করো আই ওয়াই বের করতেছি, এম, এটা ডিস্টেন্স কত, ধরো কালার চেঞ্জ করি, এটা যদি এক্স হয় তাহলে এটুকু এক্স হবে না? হ্যাঁ, এক্স হবে। তাহলে ওয়াই এক্সিস থেকে ডিস্টেন্স কত, ওয়াই এক্স। এক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে এক্স স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ার। হ্যাঁ। আচ্ছা, এখন আই এক্স প্লাস আই ওয়াই লিখি, তাহলে এম ওয়াই স্কোয়ার এম এক্স স্কোয়ার, তাই না? এম যদি কমন হুম। নিই তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই প্লাস স্কোয়ার প্লাস এক্স এক্স স্কোয়ার, স্কোয়ার। ঠিক আছে? তাহলে চিন্তা করো, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, তাহলে ওপি স্কোয়ার কি লেখা যায়? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এক্স হ্যাঁ, স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ। তাই না? হ্যাঁ। তাহলে এম ওপি স্কোয়ার লেখা যায় না?
অফ স্কোয়ার, হ্যাঁ। ইকুয়াল টু কি? আইজেড। আইজেড। অর্থাৎ আইজেড ইকুয়াল টু আই এক্স আই প্লাস এক্স প্লাস আই আই ওয়াই। ওয়াই। এটার হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য বলা হয়। যদি বলে লম্ব অক্ষ উপপাদ্য কি, এটা বলে দিবা। অথবা যদি বলে যে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক সমান সমান এক্স অক্ষের হিসাবে জড়তার ভ্রামক প্লাস ওয়াই অক্ষ হিসাবে জড়তার ভ্রামক সমষ্টি সমান, প্রমাণ করো। তখন এটা দিতে হবে আর কি। বুঝতে পারছো? আচ্ছা। হুম। এখন আমরা একটু রিডিংটা পড়ি, তাহলে সহজ লাগবে আমাদের। একটু রিডিংটা তুমি পড়ো, দেখো সহজ মানে লাগে কিনা। মনে মনে পড়তে পারো, জুজে পড়তে হবে এমন না। এখান থেকে একটু পর্যন্ত পড়ো। আচ্ছা, এখানে কি করছে? কোন জায়গায়? এই যে এইটুকু জায়গায় কি করছে? একটু আমাকে দেখাও। ও, এই যে। এটা আমরা যা করছি তাই করছে। এই দেখো, এটা হচ্ছে তোমার জেড, জেড স্কোয়ার। এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার, সমকোণী ত্রিভুজ। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার লেখা যায় না? হুম, হ্যাঁ। আই জেড এর সাপেক্ষে এটার দূরত্ব হয়েছে এম জেড স্কোয়ার। জেড স্কোয়ার পরিবর্তে এটা লিখছে এম স্কোয়ার এম স্কোয়ার। এটা মানে আই এক্স, এটা মানে আই ওয়াই। বুঝছে স্যার বুয়া। বুঝছো এটা? হ্যাঁ, মানে আপনি যেটা বলছেন সেটাই দেওয়া আছে। ঠিক আছে, এখন আমরা এটা একটু দেখি।
আচ্ছা, ধরো একটা এক্সিস পি কিউ, এই অক্ষের সাপেক্ষে এই একটা অসম বস্তু ঘুরতেছে এই বরাবর, ঠিক আছে, এদিক বরাবর যাইতেছে আর কি, এই বরাবর ঘুরতেছে। তো এই বস্তুটার সমস্ত ভর এখানে মনে কাজ করতেছে, ঠিক আছে, মনে করো জীবেন্দ্র কাজ করতেছে। অর্থাৎ যদি আমরা এক্সিসটা আঁকি জীবেন্দ্র বরাবর, তাহলে এখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে তোমার এস ধরলাম, মানে যে এক্সিস বরাবর ঘুরতেছে ওই এক্সিস থেকে এই যে বস্তুটা, বস্তুটার সমস্ত ভর জীবেন্দ্র কাজ করতেছে, না সমস্ত ভর জীবেন্দ্র কাজ করে, সরি ভুল করলাম, মনে করো জি হচ্ছে মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট থেকে যার সাপেক্ষে ঘুরতেছে ওটার দূরত্ব হচ্ছে এস, ঠিক আছে। আর বস্তুটা ভর কাজ করতেছে, মনে করি এখানে কাজ করতেছে সাপোজ, এটা যে কোনো জায়গায় কাজ করতে পারে, বুঝতে পারছো? তো এখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে তোমার এক্স। তাহলে তাহলে আমাদের প্রমাণ করতে হবে আইপি কিউ, মানে পি কিউ সাপেক্ষে জড়তার ভ্রামক হবে আইজি প্লাস এম এইচ স্কোয়ার। অর্থাৎ পি কিউ জড়তার ভ্রামক হবে এই আইজি দিয়ে জড়তার ভ্রামকের প্লাস ওই বস্তুর ভর ইন্টু অক্ষ থেকে জি বিন্দু দূরত্বর স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে আর কি। জিনিসটা বুঝছো? আর জি বুঝি না। আর জি আইজিটা হচ্ছে এই জি বিন্দু দিয়ে জড়তার ভ্রামক, ঠিক আছে, জি বিন্দু দিয়ে জড়তার ভ্রামক। এমটা হচ্ছে এই সমস্ত বস্তু, মনে করো এখানে আমরা নাম দেই এ বিন্দুতে কাজ করতেছে, হ্যাঁ, মানে এই বস্তুটা সমস্ত বস্তু এ বিন্দুতে কাজ করতেছে, সমস্ত বস্তুর ভর হচ্ছে এম, আর এসটা হচ্ছে এক্সিস থেকে জি বিন্দু দূরত্ব, ঠিক আছে, বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, আইপি কিউ, এই এমটা এখানে আছে, তাহলে এম কি লিখবো আমরা, এইচ প্লাস এক্স স্কোয়ার না? এইচ প্লাস এইচ হোল স্কয়ার। বুঝছো এটা ডিস্টেন্সটা? হ্যাঁ বুঝছি। তাহলে এম ইকুয়াল টু এইচ স্কোয়ার টু এইচ এক্স প্লাস এক্স স্কোয়ার, তাই না? আচ্ছা, এখানে একটা সামেশন দিলে ভালো, না দিলেও চলবে, মানে সমস্ত ভর এম বিন্দুতে কাজ করতেছে, তাও সামেশন দিছে আর কি জাস্ট, আর তুমি না দিলেও চলবো আর কি। তাহলে এম এইচ স্কোয়ার ইকুয়াল টু টু সামেশন অফ এম এস এক্স প্লাস সামেশন অফ এম এক্স স্কোয়ার। সামেশন অফ এম এক্স স্কোয়ার, এটা কি লেখা যায়? এটাকে আইজি লেখা যাচ্ছে না?
অর্থাৎ দেখো, এই যে এবি, আইজি প্লাস না এমএ স্কোয়ার ছিল। হ্যাঁ আই জি ইকুয়াল টু এম এক্স, এম এক্স স্কোয়ার। অর্থাৎ এই এক্স বিন্দুতে যে কাজটা করতেছে এটাই আইজি না? হ্যাঁ। বুঝছো? আর এটা ইকুয়াল টু এম এক্স স্কোয়ার আমি লিখতেছি, আর এটা ইকুয়াল টু জিরো হবে। কেন জিরো হবে? এটা যদি একটু চিন্তা করি, ভাই। সামেশন অফ এম এক্স যদি চিন্তা করি, জিরো কেন হবে? দেখো এইখানে, এখানে একটা 5 কেজি আছে মনে করো, চিন্তা করো, এখানে 5 কেজি আছে, ঠিক আছে, এই অ্যাক্সিস বরাবর। তো এখানে হচ্ছে +5 কেজি, এখানে হচ্ছে -5 কেজি। তো সবকিছু মানে -5 প্লাস +5 জিরো হয়ে যাবে না? বুঝছো? অর্থাৎ এদিকে যে ভরটা আছে, এদিকে যে ভরটা আছে, দুটা সেম, এই জন্য একটা নেগলেক্ট করে ফেলছে। আর এখানে দেখো এম এক্স স্কোয়ার, এটা কেন নেগলেক্ট করতেছে না? কারণ -5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার দুইটাই পঁচিশ এসে পড়তেছে, নেগলেক্ট হচ্ছে না। মানে এটা তোমার সবসময় পজিটিভ বিন্দু থাকতেছে, কিন্তু এখানে কিন্তু স্কোয়ার নাই, এই জন্য এটা জিরো হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা। বুঝছো? হ্যাঁ। তাহলে আইজি প্লাস এম এইচ স্কোয়ার, এটা হচ্ছে আইপি কিউ। তো জড়তার প্রভাবগুলো বুঝছো, সূত্রগুলা? হুম। কিন্তু এই proof গুলো কি আসবে? না, আসবে না, জাস্ট দেখাচ্ছি আর কি। একটু পড়ো, রিডিংটা পড়ো, রিডিংটা একটু পড়ো, আচ্ছা। মনে মনে পড়ো, সমস্যা নেই।
দেখছো? হ্যাঁ, বুঝছি। বুঝছো? কিছু জিরো হলো কি ধরবেন? এটা হ্যাঁ। চিন্তা করো, মনে করো এই বস্তু মাঝখান দিয়ে এক্সিসটা গেছে, ঠিক আছে? হুম। এখন এখানে একটা ভর আছে, মনে করো 5 কেজি ভর আছে, এখানে ভর আছে 5 কেজি। তো এটা দূরত্ব মনে করো 5 মিটার, এটা দূরত্ব তোমার 5 মিটার। তাহলে এম এক্স যদি কল্পনা করি, এটা মনে করো -5 মিটার, এটা +5 মিটার। দুটো গুণ করলে কি আসতেছে? -25। এই দুটো গুণ করলে কি আসতেছে? +25। দুটো হ্যাঁ যোগ করো, কি আসবে? জিরো আসবে না? হ্যাঁ, জিরো। এইভাবে আসছে। অর্থাৎ এখানে যত ভর আছে এখানে সেম ভরে আছে, দুইটা গুণ করলে সেম জিনিসে আছে। পার্থক্য এটা নেগেটিভ হয়ে যায়, এটা পজিটিভ হয়ে যায়, এই যোগ করে দিলে জিরো আসে। বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এই জিনিসগুলা মুখস্থ করতে হবে, ঠিক আছে? সরাসরি মুখস্থ করতে হবে। প্রমাণও আছে নিচে সবগুলার, এই যে প্রমাণ। তবে প্রমাণ দেওয়ার দরকার নাই, সূত্রগুলো জাস্ট মুখস্থ করতে হবে, ঠিক আছে? যেমন আমরা এক এক করে আসি, যে একটি সরু এবং সুষম দণ্ডের দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে এবং দৈর্ঘ্যের লম্বভাবে গমনবাকে গমনকারী এক্স, না সরি, অক্ষের সাপেক্ষে দণ্ডের যথার্থভাবক চক্রগতি ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, এটা বোঝা নাই হয়তো। মনে হয় একটা দণ্ড এরকম আছে, ঠিক আছে? ঠিক মাঝ বরাবর হচ্ছে আমি আমি এক্সিস টানলাম। তাহলে এই এক্সিসের সাপেক্ষে এই দণ্ডটা মনে করো এইভাবে ঘুরতেছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তাহলে যথার্থভাব কি হবে, মানে আয়ের মান কি হবে? এর সব ক্যালকুলেশন করে এইটা বাড়িছে, ঠিক আছে? আর এখান থেকে হচ্ছে তোমার কাজ টাজ করে এটা পাইছে। এই দুটো কি আমি দেখাবো? এগুলা এগুলো কিন্তু পরীক্ষা আস না কিন্তু, তুমি চাইলে দেখাতে পারি। সেম নয়, কঠিন যাবে। আসছে। আচ্ছা, তো 2 নাম্বার হচ্ছে সরু তারি, মানে সরু দণ্ড, এটার মধ্যে সেম, কিন্তু এখানে যেমন এক্সিসটা মিড পয়েন্টে ছিল, এক্সিসটা মিড পয়েন্টে থাকবে না, একদম কর্নারে আসবে, ঠিক আছে? অর্থাৎ এই এক্সিস সাপেক্ষে এটা পুরোটা ঘুরবে আর কি, এইভাবে ঘুরে ঘুরে আসবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমার জড়তার ভ্রামক হচ্ছে এইটা, আর চক্রগতি ব্যাসার্ধ হচ্ছে এটা। বুঝা গেছে? হ্যাঁ। তো এগুলাই তোমার চার্ট উপরে লেখছে আর কি, যে এটা, এটা, এটা হচ্ছে প্রথমটা, প্রথমটা হচ্ছে এটা আর এটা। বুঝছো? হ্যাঁ। আর এরপরে দুটো হচ্ছে গোলকের ক্ষেত্রে মনে হয়, এই যে গোলকের ক্ষেত্রে, যে পাতলা গোলকের চাকতির কেন্দ্র দিয়ে, মানে কেন্দ্র দিয়ে অতিক্রম করছে, ঠিক আছে? এক্সিসটা, তো কেন্দ্র দিয়ে অতিক্রম করলে জড়তার ভ্রামকটা এরকম আসে, আর চক্রবর্তী সাথে এটা আসে। বুঝছো? আর সিলিন্ডারের আচ্ছা। পরেরটা হচ্ছে সিলিন্ডার, সিলিন্ডারের ক্ষেত্রে কেন্দ্র দিয়ে অতিক্রম করলে জড়তার ভ্রামকটা আসে এটা,
আর হচ্ছে তোমার চক্রবর্তী এটা, বুঝছো? এগুলো জাস্ট মুখস্থ করবা আর কি, সূত্রগুলো মুখস্থ করবা, আর কিছু লাগে না। ওই এটা চার্টের কি? বক্সের সাথে তো এখানকার মিল নাই। চার্টের বক্স দেখি তো। এই যে, ঠিকই তো আছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ বাস। হ্যাঁ ঠিক আছে। এটাও আছে, ঠিকই আছে। হুম। আরেকটা এক্সট্রা প্রমাণ দিছে, এটা হচ্ছে তোমার আয়তাকার এরকম থাকবে। এটা হচ্ছে তোমার এল, এটা বি, মানে তোমার প্র- দৈর্ঘ্য হচ্ছে এল, আর হচ্ছে তোমার প্রস্থ মানে ওয়াইড হচ্ছে বি, লেন্থ হচ্ছে এল। তাহলে হচ্ছে তোমার চক্রবৃত্তি ব্যাসার্ধ, তো এটাই হবে। আর কিন্তু সরি, যতর ভাগ হচ্ছে তোমার এটাই হবে, আর চক্রবৃত্তি ব্যাসার্ধ হচ্ছে তোমার এরকম হবে আর কি। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ। এই আর কি। আর বৃত্তাকার চাকতি আর হচ্ছে তোমার গোলকের মধ্যে পার্থক্য বুঝো? এটা তো গোলক ছিল। বৃত্তাকার চাপ, মানে ডায়ামিটার। হ্যাঁ হ্যাঁ, অনেকটা। মানে হচ্ছে তোমার ডায়ামিটার না অ্যাকচুয়ালি, কয়েন দেখছো না? হ্যাঁ। এই কয়েনের মতো। আর আচ্ছা। গোলক কিন্তু পরোটা থাকে, এটা হচ্ছে চ্যাপ্টা। তো এই ব্যাসের সাপেক্ষে জড়তার বাহক যদি বের করতে চাও, এটা হচ্ছে এটা। এত কিছু মনে রাখার দরকার নেই, যেগুলো আচ্ছা। ইম্পর্টেন্ট এগুলো মনে রাখবা। তো এই হচ্ছে তোমার জড়তার বাহক এবং চক্রবর্তী ব্যাসার্ধ, এগুলাই, এগুলো দেখতে পারো আর কি। এগুলো অনেকগুলো আছে, এগুলাই দেখো, বেশি ভালো মাথা নষ্ট হইব। এখন তাহলে পরীক্ষা দিও। আমি আমি প্রশ্নটা করি নাই, প্রশ্নটা করে আপলোড দিচ্ছি।